Dear viewers, welcome to my online session. Today we have a special class. So আজকে আমরা দেখার চেষ্টা করব 45তম BCS প্রিলি পরীক্ষা যে ইংরেজি পার্টটা ছিল সেখানকার স্পেশালি লিটারেচার এবং কিছু গ্রামাটিক্যাল আইটেমের কারেক্ট আনসারটা অ্যানালাইসিস করার চেষ্টা করার পাশাপাশি এই প্রশ্ন থেকে যাতে ভবিষ্যতে বিভিন্ন রকম প্রশ্ন কমন করতে পারে বা এই টপিকগুলো থেকে যে কোনো প্রশ্ন আসলে পরে যেন আমরা আনসার করতে পারি সেটাও মাথায় রাখবো। কারণ এখানে অপশনে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে লিটারেচারে তার প্রত্যেকটা লেখক বা প্রত্যেকটা গল্প বা উপন্যাস কিন্তু সামনের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সো আমরা কানেকশন গুলো খোঁজার চেষ্টা করবো, তো ডিটেলস আলোচনা করবো। ওকে, লেটস স্টার্ট। So the first question is, who is not a Victorian poet? So here this is a tricky question. So there is a not. So এর মানে হচ্ছে এখানে এই চারজন রাইটারের মধ্যে কোন রাইটার ভিক্টোরিয়ান পয়েট না। ওকে, সো এখানে আমরা দেখতে পারতেছি ভিক্টোরিয়ান পয়েট মানে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড মানে হচ্ছে একটা সময়, যে সময়টাকে ধরা হচ্ছে 1837 টু 1901। এই সময়টা কুইন ভিক্টোরিয়ার আন্ডারে যে সময়টা ছিল সেই সময়টাকে বলা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এবং এই সময় যারা বিখ্যাত রাইটার তাদেরকে বলা হচ্ছে এখানে ভিক্টোরিয়ান পয়েটস। ওকে, সো টেকনিক্যালি এখানকার যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে তিনটা অপশন সেম, দ্যাট ইজ আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, all of them are Victorian poets. So here is one exception, that is William Wordsworth. So William Wordsworth হচ্ছে রোমান্টিক মুভমেন্টের একজন কবি, আর বাকি তিনজন আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড তিনজনে আপনার ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। সো আনসারটা হচ্ছে who is not. So answer will be surely William Wordsworth. So উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমরা একটু জানতে পারি। আর তার মাঝখান থেকে আলফ্রেড টেনিসন অবশ্যই খুব ফেমাস একজন রাইটার। ইন ফিউচার আমরা বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় আমরা এই আলফ্রেড টেনিসন থেকে আমরা প্রশ্ন পেতে পারি। ওকে, সো ভিক্টোরিয়ান পিরিয়ড, এই পিরিয়ডটা মনে রাখা উচিত, টাইম রেঞ্জটা। আর আলফ্রেড টেনিসনের কয়েকটা বিখ্যাত কবিতার নাম, হি ইজ এ ফেমাস পয়েট, ওকে, ভিক্টোরিয়ান পয়েট। সো তার বিখ্যাত কয়েকটা কবিতার নাম আমাদের মনে রাখা উচিত। তার মধ্যে আছে দ্য চার্জ অফ দি লাইট ব্রিগেড, দ্য লেডি শ্যালট, দ্য লোটাস সিটার। সো অল অফ দেম আর ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ আলফ্রেড টেনিসন। ওকে, সো যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক মুভমেন্টের কবি বা রোমান্টিক পয়েট, সো আমরা তার সম্পর্কে কিছুটা জানতে পারি বা রোমান্টিক মুভমেন্ট সম্পর্কে কিছুটা জানতে পারি। এখান থেকেও কোশ্চেন হয় প্রায়। সো রোমান্টিক মুভমেন্ট শুরু হয়েছিল মূলত 1785 and এটা শেষ হয়েছিল 1832-এর দিকে। সো এগুলো আসলে ফিক্স টাইম না, একটা রেঞ্জ ধরা হচ্ছে, মানে 1785 থেকে 1832 এই সময়টাকে ওয়েস্টার্ন ইউরোপে যে মুভমেন্টটা হচ্ছিল, স্পেশালি ইংল্যান্ডের কবিদের মাঝে যে একটা লিটারারি মুভমেন্ট চলতেছিল সেটাকে বলা হচ্ছে রোমান্টিক মুভমেন্ট। রোমান্টিক মুভমেন্টের কয়েকজন স্পেশাল কবি আছে বিখ্যাত, এবং তাদেরকে বলা হচ্ছে লেক পয়েটস। আর লেক পয়েটস মানে হচ্ছে লেক ডিস্ট্রিক্টের যারা কবি ছিল, সো তাদেরকে বলা হচ্ছে লেক পয়েটস। অনেক সময় বিসিএস বর্ণনা পরীক্ষাতে প্রশ্ন হয় হু ইজ দ্য লেক পয়েট from the options. Okay, so এই লেক পয়েটস তিনজন প্রাইমারি লেক পয়েটস এর নাম মনে রাখার চেষ্টা করা দরকার। ফার্স্ট ওয়ান ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর, দ্যাট ইজ এস টি কোলরিজ, and Robert Southey. All of them are called lake poets. এদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ obviously most famous, এবং তাকে বলা হচ্ছে পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট। সো রোমান্টিক মুভমেন্ট শুরু হয়েছিল তার মাধ্যমে, এবং এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এস টি কোলরিজ এই দুজনে মিলে একটা বই লিখেছিল, দ্যাট ইজ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। এটা একটা পোর্স। ওকে, সো এই লেখার মাধ্যমে তারা রোমান্টিক মুভমেন্টের শুরু করেছিলেন। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কয়েকটা বিখ্যাত কবিতা আছে, এগুলো বিভিন্ন সময় প্রশ্নে আসবে, পরীক্ষায় আসবে, সেটা মনে রাখা উচিত। সো তার ফেমাস ওয়ার্কের মধ্যে আছে টিনটার্ন অ্যাবে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড,
Ode, Intimations of Immortality from Recollection of Early Childhood, London 1802, The Solitary Reaper. So all of them are famous poems of William Wordsworth, and he's a romantic poet, not a Victorian poet. I think we have understood. We're going to the next one. The next question is, which of the following novels was written by George Orwell? So George Orwell এর দ্বারা কোন কবিতাটা কোন উপন্যাসটা লেখা হচ্ছে? So এখানে কোশ্চেন কিন্তু নোভেল, no? So be careful about this point. So so the answer is 1984 because it was written by George Orwell. And তার সঙ্গে একটু জানা দরকার আছে জর্জ অরওয়েল কে ছিল। সো জর্জ অরওয়েল, দ্য পেন নেম অফ এরিক আর্থার ব্লেয়ার, এটা মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে জর্জ অরওয়েলের আসল নাম কি। সো তার আসল নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। সে তার ডাক নামে বা পেন নেমে জর্জ অরওয়েল সে লেখালেখি করতেন বিভিন্ন পলিটিক্যাল কারণে। সে তার রাইটিং গুলো বেশিরভাগই ছিল স্যাটারিক্যাল, পলিটিক্যাল, বিভিন্ন আইডিওলজিকে অ্যাটাক করা হতো। এই কারণে সে পার্সোনাল সেফটির জন্য বেশিরভাগ সময় তিনি নিকনেমে বা পেন নেমে লিখতেন। সো জর্জ অরওয়েল নামে সে পরিচিত এবং হি ইজ আ ব্রিটিশ অথর। ওকে, এবং তার ফেমাস কাজগুলো উপন্যাসগুলোর মধ্যে আছে অ্যানিমাল ফার্ম, শুটিং অ্যান এলিফ্যান্ট, ইটস এ শর্ট স্টোরি বাট অ্যানিমাল ফার্ম ইজ ফেমাস। This is also written by George Orwell. Okay, and 1984 obviously is famous one here. And other three options, we need to know the name of this writer of this novels. So The Brave New World was written by Aldous Huxley. So try to remember this name, Aldous Huxley. And Clockwork Orange, it was written by Anthony Burgess. This is also important. And For Whom the Bell Tolls, so it is written by Ernest Hemingway. So all of them are famous novels. So বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম প্রশ্ন বা পরীক্ষা এগুলো পেতে পারি নামগুলো। Okay, we are going to the next point. So the poem To His Coy Mistress was written by Andrew Marvell, John Donne, George Herbert, Henry Vaughan. So এখানে সমস্যাটা হচ্ছে এখানে সবগুলো রাইটারই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট। তার মধ্যে স্পেসিফিক আমাকে জানতে হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে কোন কবি টু হিজ কয় মিস্ট্রেস কবিতাটা লিখেছেন। সো obviously the answer is Andrew Marvell. To His Coy Mistress was written by Andrew Marvell. সো এখানে চারটা অপশনের সবগুলা কবি কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট। সো মেটাফিজিক্যাল পোয়েট সম্পর্কে আমাদের একটু জেনে রাখা দরকার এবং অন্যান্য কবি সম্পর্কে জেনে রাখা দরকার, কারণ এখানে বিভিন্ন সব প্রশ্ন হতে পারে। সো মেটাফিজিক্যাল মানে হচ্ছে মেটা মিনস বিয়ন্ড, আর ফিজিক্যাল মানে হচ্ছে ফিজিক্যাল। সো বিয়ন্ড মেটাফিজিক্যাল মানে হচ্ছে বিয়ন্ড ফিজিক্যাল, দ্যাট মিনস দিস পোয়েটস ডিলস উইথ দ্য স্পিরিচুয়াল কোয়ালিটি অফ হিউম্যান বিং, হিউম্যান লাইফ। ওকে, তারা স্পিরিচুয়াল বিষয়গুলো লেখালেখি করে এবং তাদের কবিতার একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা কবিতায় অনেক সায়েন্টিফিক টার্ম ইউজ করেন। ওকে, এবং অনেক ইমোশন এক্সপ্রেস করেন এবং বিভিন্ন ধরনের কনসিট মানে হচ্ছে খুব মানে দূরবর্তী দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা। যেমন প্রেমিক প্রেমিকাকে তারা কম্পাসের যে দুইটা স্টিপ থাকে, দুইটা বাহু থাকে, সেই বাহুর সাথে কম্পেয়ার করতে পারে, মানুষের সাথে কম্পাসের তুলনা করতে পারে। সো তারা এই ধরনের কনসেপ্ট ইউজ করে। সো মেটাফিজিক্যাল পয়েন্ট মূলত 17th সেঞ্চুরি পয়েন্টস, এই সময়টা মনে রাখা দরকার। এবং এখানে যারা আছেন অ্যান্ড্রু মার্ভেল, জন ডান, জর্জ হার্বার্ট, হেনরি ভন, অল অফ দেম আর মেটাফিজিক্যাল পয়েন্টস। সো তার এই কবিদের বিখ্যাত কবিতার নামগুলো মনে রাখা দরকার, কারণ এগুলো থেকে প্রশ্ন হতে পারে। সো ম্যাথু আর্নল্ড তো অবশ্যই টু হিজ কয় মিস্ট্রেস লিখেছেন, তার পাশাপাশি তার আরো বিখ্যাত কবিতা আছে ডোভার বিচ, দ্য স্কলার জিপসি, থায়ারসিস, অল অফ দেম আর ফেমাস। এন্ড জন ডানের কয়েকটা কবিতা আছে বিখ্যাত, সেটা হচ্ছে দ্য ভ্যালিডিকশন অফ ফরবিডিং মর্নিং, Death Be Not Proud, The Good Morrow, The Sun Rising. George Herbert, The Collar, Star Wings, all of them are famous. Henry Vaughan,
that retreats the world. So try to remember this name of this poem, okay? And all of them are metaphysical poets. Okay, we are going to the next question. So the next question is the character Elizabeth Bennet appears in the novel. So Elizabeth Bennetের যে ক্যারেক্টারটা এটা কোন নোভেলে আসে? সো আমাদের যে ফেমাস যে অবশ্য হিয়ার দ্য আনসার ইজ প্রাইড এন্ড প্রেজুডিস। সো আমাদের ফেমাস যে নোভেলগুলো আছে সেগুলোর বিখ্যাত নোভেলের বিখ্যাত ক্যারেক্টারগুলোর নাম জানা রাখা দরকার, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন হয় বিভিন্ন ধরনের। সো এলিজাবেথ বেনেট ক্যারেক্টারটা প্রাইড এন্ড প্রেজুডিসের একটা ফেমাস নোভেল, এবং সেখানকার একটা মেজর ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট বলতে পারি আমরা, মানে মেইন হিরোইন। সো প্রাইড এন্ড প্রেজুডিস সম্পর্কে একটু জানা দরকার আছে, কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে বিভিন্ন সময়। সো প্রাইড এন্ড প্রেজুডিস ওয়াজ রিটেন বাই জেন অস্টিন, সো ডোন্ট ফরগেট দিস নেম, জেন অস্টিন। এবং জেন অস্টিনের যে উপন্যাসটা আছে সেটা হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস। তার ফেমাস কয়েকটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার অলরেডি এখানে দিয়ে আছে, এলিজাবেথ বেনেট। বাকি ক্যারেক্টার গুলো হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সি, জেন বেনেট, চার্লস বিংলি, মিসেস বেনেট। So all of them are famous character from the novel Pride and Prejudice. এবং জেন অস্টিনের আরো কয়েকটা উপন্যাস আছে, উপন্যাসগুলোর নাম একটু জেনে রাখা দরকার, এগুলো প্রশ্ন হতে পারে। সো জেন অস্টিনের আরেকটা উপন্যাস হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা, ম্যানসফিল্ড পার্ক, পারসুয়েশন। সো দিস আর দ্য আদার নোভেলস অফ জেন অস্টিন। আর প্রাইড অ্যান্ড প্রেজুডিস তো আছেই, তারপরে ওই বাকি চারটা উপন্যাস তার খুব ফেমাস। Another option was Taste of the Arborville. So this is another famous novel by Thomas Hardy. So Thomas Hardy এই উপন্যাসটা লেখকের নাম অবশ্যই জানা দরকার, এবং এই উপন্যাসের যে তোমাদের আপনার ফেমাস ক্যারেক্টার সেগুলো একটু জেনে রাখা দরকার। সো ফেমাস ক্যারেক্টার হচ্ছে টেস দ্য হিরোইন, Alec Arborvile's Angel Clare. So all of them are famous major character from the novel Taste of the Arborville. Okay, these are the characters from this specific novel by Thomas Hardy. Wuthering Heights, another novel. It was written by Emily Bronte. Okay, so এই Wuthering Heights এর মেজর ক্যারেক্টারগুলোর মধ্যে আছে Heathcliff, Catherine Earnshaw, Edgar Linton. All of them are famous character from Wuthering Heights. Jane Eyre, another famous novel, and it was written by Charlotte Bronte. আর এখানকার মেজর ক্যারেক্টার গুলো হচ্ছে জেন আয়ার, এডওয়ার্ড রচেস্টার, মিসেস রিড। Try to remember these names. Next question. So Don, it is not Joan, there is Juan. So Don Juan, so it is a Spanish name. So the pronunciation will be John Juan, was composed by, the answer is George Gordon Byron. So this is the answer. But আমাদের এইবারেও বাকি যে এখানে আর বাকি যে কবিদের সম্পর্কে আমাদের জানা দরকার আছে, কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে বিভিন্ন সময়। So Don Juan was written by Byron. So Byron, and especially the full name of Byron is George Gordon Byron, commonly known as Lord Byron. তাকে অনেক সময় লর্ড বাইরন হিসেবেও বলা হয় তাকে, সে এই নামে পরিচিত। ওকে, so Lord Byron, George Gordon Byron is the same person, and he was a British poet and leading figure of the Romantic movement. Romantic movement ও সে কিন্তু একজন লিডিং ফিগার ছিলেন in 19th century. Okay, তার আরো কয়েকটা, তার একটা ফেমাস রাইটিং তো আমরা পেলাম এখানে, ডন ওয়ান। পাশাপাশি আরো দুইটা কবিতা তার ফেমাস, সেটা হচ্ছে শি ওয়াকস ইন বিউটি and Prometheus. Both of them are written by Lord Byron. Okay, পাশাপাশি আরেকজন কবির নাম আছে এখানে, ইবি ব্রাউনিং। The full name is Elizabeth Barrett Browning, a poet of the Victorian era. So Victorian age এর একজন কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তার একটা বিখ্যাত কবিতা আছে, কবিতার নাম হচ্ছে How Do I Love Thee. Try to remember this name. W.V. Yeats, famous poet, Irish poet, সে আয়ারল্যান্ডের একজন কবি, এবং
তার পুরো নাম ছিল উইলিয়াম বাটলার ইয়েটস, ডাব্লিউবি ইয়েটস মিনস উইলিয়াম বাটলার ইয়েটস। এবং তার লাভারের নাম ছিল মদগন। এবং মদগনের আমার নাম, এই লাভারের নামটা মনে রাখার কারণ হচ্ছে বিভিন্ন কবিতায় তার এই লাভার বা তার একটা ফেইলড লাভ ছিল, ব্যর্থ প্রেম ছিল, এবং এই রেফারেন্স বিভিন্ন সময় তার কবিতাতে পাওয়া যাচ্ছে আর কি। এই কারণে নামটা জেনে রাখা দরকার। আরেকটা বিষয় মনে রাখা দরকার, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, তার সাথে সে বিভিন্নভাবে অ্যাটাচ ছিল। এবং ধারণা করা হয় গীতাঞ্জলি ট্রান্সলেশন করার সময় WBS তাকে ডিরেক্টলি হেল্প করেছিল। Okay, here, so they are friends somehow. Rabindranath Tagore and WBS. WBS এর কয়েকটা বিখ্যাত কবিতার নাম মনে রাখা দরকার। সেটা হচ্ছে দ্য লেক আইল অফ ইনস্প্রি, দ্য সেকেন্ড কামিং, দ্য সোয়ানস অ্যাট কোলে. So all of them are famous poems by W.B. Yeats, and he was an Irish poet. And another poet was Alexander Pope, and he's a poet from Augustan age. Okay, and it is also called he is a leader of neoclassical movement. Okay, so Alexander Popeর ফেমাস ওয়ার্ক, সবচেয়ে বড় বিখ্যাত যে মক এপিক আছে, মক এপিক মানে হচ্ছে এপিকের একটা ফানি ভার্সন বা প্যারোডি ভার্সন, সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। সো রেপ অফ দ্য লক নামটা মনে রাখতে হবে, আলেকজান্ডার পোপের লেখা, তার ফেমাস ওয়ার্ক। এবং এখানকার বিখ্যাত কয়েকটা ক্যারেক্টার আছে এই রেপ অফ দ্য লকের, তার মধ্যে আছে বেলিন্ডা, ব্যারন, ক্লারিসা। এই আলেকজান্ডার পোপের আরেকটা বিখ্যাত লেখা আছে, সেটা হচ্ছে অ্যান এসে অন ক্রিটিসিজম। ওকে, এরপরে আসতেছি আমরা ইউলিসিস। So next question, Ulysses is a poem by, obviously the answer is Alfred Tennyson. Ulysses Alfred Tennyson লিখেছেন, there is no question. But বাকি আমরা ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আলোচনা করেছি, বাট রবার্ট ব্রাউনিং এবং এস.টি. কোলের সম্পর্কে একটু জানা রাখা দরকার। They are very famous poets in their time. So Robert Browning he is a Victorian poet. ওকে, সো ভিক্টোরিয়ান এজের সময় সে কবি ছিলেন, এবং সে ফেমাস একটা কারণ হলো সে তার কবিতার মধ্যে ড্রামাটিক মনোলগ ইউজ করতেন, এই টেকনিকটা ইউজ করতেন। ড্রামাটিক মনোলগ কি তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। ওকে, তার ফেমাস পয়েম হচ্ছে মাই লাস্ট ডাচেস, ফ্রা লিপ্পোলিপি, and Andrea del Sarto. So these are the famous poems by Robert Browning, and he's a Victorian poet. S.T. Coleridge, তার পুরো নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কোলিডজ, এবং হি ইজ এ রোমান্টিক পোয়েট। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে সে ইন জয়েন্ট ভেঞ্চার লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন। সো লিরিক্যাল ব্যালাডস কেন গুরুত্বপূর্ণ, কারণ এই লেখাটার মধ্য দিয়ে রোমান্টিক মুভমেন্টটা শুরু হয়েছিল, এবং সে একা না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলিডজ দুজনে মিলে এই রোমান্টিক মুভমেন্টের এই আন্দোলনটা শুরু করেন আর কি, একটা বই লেখার মাধ্যমে। বইটাই হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। ওকে, ইটস এ প্রোজ, ইটস নট এ পোয়েম। এটা একটা গদ্য। আর এস.টি. কলেজের ফেমাস কয়েকটা কবিতার নামের মধ্যে আছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, ইউ নো ইট ভেরি ওয়েল, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, কুবলা খান, ডিজেকশন অ্যান্ড ওড, দ্য নাইটেঙ্গেল। All of them are Nightingale is not sure. Nightingale may be the kids. It is written by kids. So the rhyme of the ancient mariner, Kubla Khan, Dejection and Ode is obviously written by S.T. Coleridge. Okay. Another question, that is, who wrote the poem Ozymandias? So it is written by P.B. Shelley, Percy Bysshe Shelley. So the answer is okay. আমরা টমাস হার্ডিন আলোচনা করেছি, বাট বাকিদের একটু আলোচনা করা দরকার আছে। সো রবার্ট ফ্রস্ট হচ্ছে একজন আমেরিকান পোয়েট, তার ফেমাস কয়েকটা কবিতার নাম হচ্ছে দ্য রোড নট টেকেন, স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, ইটস অ্যানাদার ফেমাস পোয়েম। এবং এখানকার একটা বিখ্যাত লাইন আছে কবিতা, সেটা হচ্ছে মাইলস টু গো বিফোর আই স্লিপ। সো মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই কবিতার লাইনটা মনে রাখা দরকার। এটা রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং এই কবিতা থেকে নেওয়া লাইনটা। আরেকটা কবিতা আছে মেন্ডিং ওয়াল, আর P.B. Shelley, he is another romantic poet, এবং তাকে হি ইজ ভেরি লিরিক্যাল অ্যান্ড ভিশনারি পোয়েট, তাকে বলা হচ্ছে ভিশনারি পোয়েট। এবং তার ফেমাস ওয়ার্ক গুলোর মধ্যে আছে দ্য ফেমাস কবিতার মধ্যে আছে দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, প্রমিথিউস, আনবাউন্ড, টু এ স্কাইলার্ক। সো অল অফ দেম আর রিটেন বাই P.B. Shelley.
Edmund Spencer, another famous poet, and he is a poet from Elizabethan age. Okay, একটু পুরাতন দিনের শেক্সপিয়ারের টাইমের এলিজাবেথিয়ান পয়েট। তার ফেমাস ওয়ার্কের মধ্যে একটা হচ্ছে এপিক পোয়েম, সেটা হচ্ছে দ্য ফেরি কুইন। ওকে, সো তার একটা ফেমাস এপিক পোয়েমটার নামটা জেনে রাখা দরকার, এখান থেকে প্রশ্ন হতে পারে। এবং এই ফেরি কুইনের যে বিখ্যাত কয়েকটা ক্যারেক্টারের নাম মনে রাখতে হবে। দ্যাট ইজ রেড ক্রস নাইট, পিউনা, ডুয়েসা, আর্কিম্যাগো, স্যান্সলয়. These are the famous character from this epic poem, The Fairy Queen by Edmund Spencer. Another question. Climb Your Bride is the protagonist of the novel. Protagonist মানে হচ্ছে hero, মানে main character. So এটার answer হচ্ছে the return of the native. Okay, but other যে বাকি উপন্যাসগুলো আছে সেখানকার ফেমাস ক্যারেক্টার বা তাদের সঙ্গে একটু জেনে রাখা দরকার। ওকে, সো ডেভিড কপারফিল্ড is written by Charles Dickens. Okay, famous Victorian novelist. এখানে সবগুলো আছে নোবেল, সো ডেভিড কপারফিল্ডের যে রাইটার হচ্ছে চার্লস ডিকেন্স, তার কয়েকটা বিখ্যাত উপন্যাস আছে। সে বিখ্যাত উপন্যাস হচ্ছে অলিভার টুইস্ট, Great Expectation, A Tale of Two Cities. So all of them are written by Charles Dickens. Okay, so don't forget it. এখান থেকে কোশ্চেন হতেই পারে যে কোনো সময়। Adam Biddy was written by George Eliot. So George Eliot কিন্তু তার আসল নাম না, the pen name of Marianne Evans. So Marianne Evans, so ফিমেল নেম, কিন্তু সে একজন মানে মেল ক্যারেক্টার বা মেল নেমে সে লেখালেখি করতো, মানে মেয়ে হওয়া সত্ত্বেও ছেলেদের নামে লেখালেখি করতো, এবং সেই লিখেছিল অ্যাডাম বিড। এবং তার আরো কয়েকটা ফেমাস ওয়ার্ক আছে এই জর্জ এলিয়টের। তার আরো কয়েকটা ফেমাস ওয়ার্কের মধ্যে আছে সাইলাস মার্নার, মিডল মার্চ। ওকে, সাইলাস মার্নার, মিডল বার্স, all of them are written by George Eliot. And Passage to India, another famous novel, post colonial novel, তার মানে হচ্ছে এটা আমাদের ভারতবর্ষে যে ব্রিটিশ যে কলোনি ছিল সেখানকার প্রেক্ষাপট নিয়ে কবিতা নভেলটা লেখা। সো ইট ইজ রিটেন বাই E.M. Forster, ইজ এ ব্রিটিশ রাইটার। E.M. Forster, ফেমাস নেম। এবং এই প্যাসেজ টু ইন্ডিয়ার কয়েকটা বিখ্যাত ক্যারেক্টার আছে, এই উপন্যাসটার কয়েকটা বিখ্যাত ক্যারেক্টার আছে, নাম জেনে রাখা দরকার। সো দ্যাট ইজ ডক্টর আজিজ, অ্যাডেলা কোয়েস্টেড, ফিল্ডিং, মিসেস মোর. So these characters are from the novel Passage to India. Okay. Another point is another question. So Shakespeare. So Desdemona is a character in the following Shakespearean play. So এখানে আনসার হচ্ছে ওথেলো, কারণ ওথেলোর যে হিরোইন বা মেইন ফিমেল প্রোটাগনিস্ট সেই হচ্ছে ডেসডিমোনা। সো এখানে শেক্সপিয়ারের বাকি যে ফেমাস স্পেশালি যে ট্র্যাজেডি গুলো আছে সেগুলোর মেইন ক্যারেক্টার গুলো জেনে রাখা দরকার, এখান থেকে প্রশ্ন হতেই পারে। সো এখানে ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, কিং লিয়ার, all of them are written by Shakespeare. Okay, Shakespeare is an Elizabethan playwright or dramatist and poet. ম্যাকবেথ এই নাটকটার বা প্লেটার ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে, এগুলো সব ক্যারেক্টার্স। ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, দ্য থ্রি উইচেস, ব্যাংকো, কিং ডানকান, ম্যাকলম। ওথেলোর মেইন ক্যারেক্টার হচ্ছে ওথেলো আর ডেসডিমোনা, ক্যাসিও, রড্রিগো or রড্রিগো। হ্যামলেটের মেইন ক্যারেক্টার হচ্ছে হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, অফেলিয়া। কিং লিয়ারের মেইন ক্যারেক্টার হচ্ছে কিং লিয়ার, গনেরিয়েল, কর্ডেলিয়া, দ্য আর্ল অফ গ্লচেস্টার, এডমান্ড। টেম্পেস্ট একটা ওয়ান সর্ট অফ কমেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার, সেটা একটু জেনে রাখা দরকার। সেখানকার মেইন ক্যারেক্টার হচ্ছে প্রসপারো, মিরিয়ান্ডা, ক্যালিবান, ফার্ডিনান্ড, আলোনসো, এরিয়াল. So these are the main character from Shakespearean plays. Okay. Now we are going to discuss some grammar-based question. Confused here you can't find all the questions, but the confused questions. Okay, the easier questions are not discussed here. She played on the flute. It is the active voice and passive voice. What should be the passive voice? সো এখানে আনসারটা এখানে কনফিউশন আছে অনেকের মধ্যে, অনেকে বলতেছে এ হচ্ছে, অনেকে বলতেছে বি হচ্ছে, বাট অ্যাকর্ডিং টু মি there is no need to use on here.
So the answer should be the flew, যেহেতু past tense এর কারণে auxiliary verb আসছে was এবং তারপরে verb 3 এবং by her, সেখানে on এর দরকার নেই, এখানে on দরকার ছিল কারণ on এর পরে আমরা ইনস্ট্রুমেন্টটা দিচ্ছিলাম, এই কারণে on দরকার ছিল, but I think there is no need to use on here. The flute was played by her. It's fine. No one can dash that he is clever. Here obviously the answer should be deny. কেউ deny করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না যে সে ক্লেভার। সো এখানে ডিফাই হবে না, কারণ ডিফাই মানে হচ্ছে টু ওপেনলি রেজিস্ট অর চ্যালেঞ্জ, এখানে চ্যালেঞ্জ করার কিছু নাই। ওকে, আর ডিনাউন্স মানে হচ্ছে টু পাবলিকলি ক্রিটিসাইজ, মানে সবার সামনে সমালোচনা করা, আর অ্যাডমায়ার তো আমরা জানি। সো এখানে ইন অল লজিক্যাল ওয়ে দ্য আনসার শুড বি ডিনাই। A number of singers in a church is called, চার্চে যে গির্জাতে যে নাম্বার অফ সিঙ্গার থাকে তাদের বলা হয় চর। So the option A is the answer. He reached the dash of his literary career. So তার সাহিত্যিক ক্যারিয়ারের একদম উপরে, একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল। সো এটা সর্বোচ্চ চূড়া বলতে আমরা একমি বুঝি। সো একমির আরো কয়েকটা সিনোনিম আছে মনে রাখা উচিত, সামিট, জেনিথ, পিক, পিনাকল, অ্যাপেক্স, ক্লাইম্যাক্স, অল অফ দেম আর সেম মিনিং, দ্যাট ইজ সর্বোচ্চ সীমা, একদম চূড়া। ওকে, সো আনসার শুড বি acme. Choose the correct sentence. Here the answer, obviously the answer is A. He discussed the matter. So discussed এর পরে আসলে এমন একটা verb, এরপরে আসলে preposition দিতে হয় না। So he discussed about, on, এগুলো আসলে wrong sentence. So he discussed the matter. Obviously this is the correct answer. এবং এরকম আরো কয়েকটা আনসার সেন্টেন্স তুমি মনে রাখতে পারো, ভার্ব মনে রাখতে পারো, যেগুলো অন্য সময় কাজে লাগতে পারে। কন্ট্যাক্টের পরে আমরা প্রিপোজিশন ইউজ করি না, লেফট এর পরে প্রিপোজিশন ইউজ করি না, রিটার্ন এর পরে না, মিড এর পরে না। ফর এক্সাম্পল, হি কন্ট্যাক্টেড মি বলা দরকার নেই, হি কন্ট্যাক্টেড উইথ মি অর কন্ট্যাক্টেড টু মি, এখানে টু বা উইথ বলা দরকার নেই। হি লেফট ফ্রম দ্য রুম বলা দরকার নেই, হি লেফট দ্য রুম। দ্য রিটার্ন, টু হোম, অ্যাট হোম, এগুলো বলার দরকার নেই, জাস্ট দ্য প্রিপোজিশন উইল বি অ্যাবসেন্ট হিয়ার। মিট উইথ মি বলার দরকার নেই, মিট মি দেয়ার। ওকে, so don't forget these sentences. Same rules. Who has broken this jog? So it is, এটার প্যাসিভ তো বোঝা যাচ্ছে সহজ, এখানে হ্যাজ যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্যাসিভ করতে গেলে বিন লাগবে, এবং দুইটা কিন্তু যখন একটা প্যাসিভ ভয়েসে দুটো অক্সিলারি ভার্ব থাকে, একটা হয় সাবজেক্টের আগে, একটা হয় সাবজেক্টের পরে। সো বাই হুম হ্যাজ দিস জগ বিন ব্রোকেন, সো হ্যাজ বিন একসাথে থাকলে হবে না, এটা দূরে থাকতে হবে, মাঝখানে সাবজেক্টের ঢুকবে আর কি। সো হিয়ার the answer is by whom has the jog been broken. It's clear. It has a walk fast lest you should miss the train. So it is obviously a complex sentence. Complex sentence হওয়ার শর্তে হচ্ছে এখানে একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লজ, ওয়াক ফার্স্ট একটা স্বাধীন ক্লজ, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো দুইটা ক্লজ একটা কানেক্টর দিয়ে যুক্ত থাকবে, সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুইটা ক্লজ আছে, একটা কানেক্টর আছে, এবং অবভিয়াসলি দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। এটা তো সিম্পল সেন্টেন্স কখনোই হয় না, কারণ এখানে একাধিক ভার্ব, একাধিক সাবজেক্ট আছে। আর কম্পাউন্ড হচ্ছে না কারণ এখানে অ্যান্ড অর এই অপশন গুলা নেই, বা এই কানেক্টর গুলা নেই। ওকে, আর ইন্টারভিউ সেন্টেন্স তো হচ্ছেই না। আরেকটা কোশ্চেন আসছিল এখানে, দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। সো এখানে একটু কনফিউশন আছে, অনেকে খেয়াল করতে, মানে এখানে লাই লে এই বিষয়গুলো আসলে একটু কনফিউজিং, আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সো এক লাই মানে হচ্ছে শুয়ে পড়া, আবার আরেক এই লাই মানে হচ্ছে মিথ্যা বলা, দেখতে হবে কনটেক্সটটা কি। সো আই লাই ইন বেড, শুয়ে পড়া, আর এটা পাস্ট টেন্স হচ্ছে আই লে ইন বেড ইয়েস্টারডে। সো আমি গতকালকে বিছানায় শুয়েছিলাম, সেখানে লেটা হচ্ছে লাইয়ের পাস্ট টেন্স। ওকে, লে হচ্ছে লাইয়ের পাস্ট টেন্স, লে হচ্ছে লাইয়ের পাস্ট টেন্স, এবং এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইন। আই হ্যাভ লেইন ইন বেড জাস্ট নাও, আই এম লাইং ইন বেড, আমি বিছানায় ঘুমাচ্ছি। সো এই লাই যখন শুয়ে পড়া বোঝাচ্ছে তখন এই ফর্ম গুলা নেয় ভার্বে, লাই, লে, লেইন, লাইন। আর যখন মিথ্যা বলা বোঝাচ্ছে তখন হি লাইস টু মি, এটার পাস্ট টেন্স হচ্ছে লাইড, এটার পাস্ট টেন্স কিন্তু আবার লে হবে না। এই লাই যখন মিথ্যা বলা তখন এটার পাস্ট টেন্স হচ্ছে লাইট, লে না। ওকে, সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স। আর কোনো কিছু রাখা, মানে কোনো কিছুর উপর কোনো কিছু রাখা, বা মুরগি যে ডিম পারে এটাকে আমরা বলি লে সরাসরি, তখন মূল ভার্বটাই হচ্ছে লে, তখন কিন্তু ওটার পাস্ট ফর্ম লে না, মানে প্রেজেন্ট ফর্মটাই হচ্ছে লে। যেমন আই লে ইট অন দ্য ফ্লোর, আমি এটা ফ্লোরে রেখেছিলাম। ওকে, সো এই লে এর আবার পাস্ট টেন্স হচ্ছে লেড, আই লেড ইট অন দ্য ফ্লোর ইয়েস্টারডে।
ওকে, গতকাল এটা আমি এখানে রেখেছিলাম। সো ইয়েস্টারডে। সো এখানে এই লেট পাস্ট ফর্ম কিন্তু লেট, আর এখানে ছিল লেইং। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল এখানে, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, লেড লেড। ওকে, আর মুরগি ডিম পাড়া যেটা হলো হেন্স লে এগস, মুরগি ডিম পাড়ে। হ্যাঁ, সো এই তিনটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করা দরকার, কারণ এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয় কনফিউজ করার জন্য। এই এক্সাম্পল গুলো মনে রাখলে আশা করি প্রবলেম হবে না। সো দ্যাটস অল ফর টুডে। Thank you. If you have any question, you can ask me in the comment section. I'll try to explain. Thank you.